ওকে, তো আমরা কথা বলছিলাম ধ্বনি ও বর্ণের এই ছকটা নিয়ে। আমরা বললাম যে এই 25টা বর্ণকে একসঙ্গে বলা হবে স্পর্শ বর্ণ, এবং প্রতিটা বর্ণের প্রথম বর্ণ যেটা রয়েছে বর্গের এর নাম অনুসারে এই বর্গটাকে ভাগ করা হয়েছে বা নামকরণ করা হয়েছে ক বর্গীয় বর্ণ বা চ ট ত প বর্গীয় বর্ণ হিসাবে। এখন উচ্চারণ স্থান অনুযায়ী এই ধ্বনিটির নাম কি প্রশ্ন আসে, যেমন এই গ বলবে উচ্চারণ স্থান অনুযায়ী এই গ এই ধ্বনিটির নাম কি, তাহলে আমাদের এটা জানতে হবে। সংক্ষেপে জানার উপায় হচ্ছে এই 5টা বর্ণকে একসঙ্গে বলা হবে কণ্ঠ বর্ণ। এই 5টা ধ্বনিকে একসঙ্গে বলা হবে কণ্ঠ ধ্বনি বা জিহ্বা মূলীয় ধ্বনি, কণ্ঠধ্বনি বা জিহ্বা মূলীয় ধ্বনি। অর্থাৎ ক খ গ ঘ এই ধ্বনিগুলো উচ্চারণের সময় গলার মূল থেকে অর্থাৎ কণ্ঠের মূল থেকে বা জিহ্বার মূল থেকে উচ্চারণ হয় বিধায় এই ধ্বনিগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি। শুধু ব্যঞ্জন ধ্বনিতেই নয়, স্বরধ্বনিও রয়েছে এর সঙ্গে যুক্ত, স্বরেও আর হচ্ছে স্বরেয়া, এই দুটা যুক্ত হবে। ঠিক আছে, এই দুটোও যুক্ত হবে। আরো একটা আমরা দিতে পারি হ, এইখানে রাখবা মনে, হ্যাঁ হ, এগুলোকে একসঙ্গে বলা হবে কণ্ঠধ্বনি। তারপরে আমরা দেখব যে চ ছ বর্গীয় জ ঝ ঞ এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বা তালুতে স্পর্শ করছে, সুতরাং এই ধ্বনিগুলোকে আমরা বলবো তালব্য ধ্বনি, তালব্য ধ্বনি। ঠিক আছে, তালব্য ধ্বনি। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় বর্গীয় জ এইটা কোন ধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী ধ্বনিটির নাম কি? তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি। গুড। এরপরে আছে দেখো ট ঠ ড ঢ আছে না? সংক্ষেপে মনে রাখবা উপরের 2টা লাইন নিচের 2টা লাইন বাদ, এটা হচ্ছে মাঝের লাইন না, এই জন্য এটার নাম হচ্ছে মূর্ধান্য ধ্বনি, অর্থাৎ মাঝ থেকে উচ্চারিত হয়। ময় দীর্ঘ ধৈর্য বলা মূর্ধন্য। মূর্ধন্য বানানে কিন্তু বা দন্তান্ন হয়, এটা মনে রাখবা। হ্যাঁ, মূর্ধান্য বানানে দন্তান্ন হয়। তাহলে আমরা উপরের 2টো বাদ নিচের 2টো বাদ, এই মাঝখানে ট ঠ ড ঢ মূর্ধন্য ন এই 5টি ধ্বনিকে আমরা বলবো একত্রে মূর্ধন্য ধ্বনি বা মূর্ধা ধ্বনি। ঠিক আছে, এরপরে আমাদের দেখো ত থ আছে, এখানে ত ত থ দ ধ দন্তন্য। তাহলে আমরা এই ত থ দ ধ দন্তন্যতে পেয়ে যাচ্ছি, এটা উচ্চারণ করার সময় জিহ্বা দেখো দাঁতের গোড়ালিকে স্পর্শ করছে, ত থ দ ধ, দেখো জিহ্বার আগা একটু বেঁকে গিয়ে দাঁতের গোড়ালিকে স্পর্শ হচ্ছে, অর্থাৎ উপর পাটি দাঁতের গোড়ালিকে স্পর্শ করে যে ধ্বনিগুলো উচ্চারণ হচ্ছে সেগুলোকে আমরা বলবো দন্ত ধ্বনি। কি ধ্বনি? দন্ত ধ্বনি। দন্ত ধ্বনি, দন্ত ধ্বনি। আর আরেকটা তো রয়েছে প ফ ব ভ ম। আমরা একবার যদি চেষ্টা করি এই যে ঠোঁটকে বাদ দিয়ে নিচের এই 5টা ধ্বনি উচ্চারণ করো তো, কেউ চেষ্টা করো তো, পারো কি না? পারবো আমরা? না, পারছি না। তাহলে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় 2 ঠোঁটের স্পর্শ লাগাতে হয়। 2 ঠোঁটের স্পর্শ দিয়ে যে ধ্বনিগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হবে ওষ্ঠধ্বনি। কি ধ্বনি? ওষ্ঠধ্বনি। ঠিক আছে, অর্থাৎ 2 ঠোঁটের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকে বলা হবে ওষ্ঠধ্বনি। ওষ্ঠ শব্দের অর্থ ঠোঁট। হ্যাঁ, এটা গেল। এছাড়া আরো রয়েছে এ এবং এ আর ও, এই দুইটা ধ্বনি স্বরধ্বনির মধ্যে রয়েছে। এই ধ্বনি দুটো উচ্চারণ হয়, একটা হয় কণ্ঠ থেকে, একটা হয় তালু থেকে। এই জন্য এই দুটোকে একসঙ্গে আমরা বলতে পারি কণ্ঠ তালব্য। কণ্ঠ তালব্য ধ্বনি। জি, কণ্ঠ তালব্য ধ্বনি। তাহলে প্রশ্ন থাকে এ এবং ওই এই ধ্বনিটি দুটোকে একত্রে কি বলা হয়? কণ্ঠ তালব্য ধ্বনি। কি বলা হবে? কণ্ঠ তালব্য ধ্বনি। হ্যাঁ। আর আরো একটা আছে, এখানে তো ধরছে না, আমি এই দুটো মিশে দিই। আরো দুটো হচ্ছে ও এবং ও, ও আর ও এই দুটোকে একত্রে কি বলা হবে? এই দুটোকে একত্রে বলা হবে কণ্ঠস্থ, অর্থাৎ কণ্ঠ এবং ঠোঁট এই সমন্বয়ে গঠিত হয়, এই জন্য এই দুটো ধ্বনিকে বলা হবে কণ্ঠস্থ ধ্বনি। ঠিক আছে,
তাহলে আমাদের কণ্ঠধ্বনি, তালব্যধ্বনি, মূর্ধন্যধ্বনি, দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি, কণ্ঠস্থ ধ্বনি এবং কণ্ঠ তালব্যধ্বনি, এই 7 রকমের ধ্বনি চিনতে পারলাম। যদি প্রশ্ন করি আমি দ, দ, এই দ উচ্চারণের স্থান অনুযায়ী এই ধ্বনিটির নাম কি? কে বলবে, বলো? দন্ত ধ্বনি, কারণ আমরা জানি যে ত, থ, দ, ধ এই গ্রুপে রয়েছে, তাই না? আচ্ছা, এটা আমরা পরে আসছি। এইবারে আমরা একটু অন্য রকমের শিখি, সেটা হচ্ছে যে ঘোষ এবং অঘোষ, এখান থেকে এই ছক থেকে শিখবো। মনে রাখবা বর্গের প্রথম দুটো আর শেষ দুটো, এই প্রথম দুটো অর্থাৎ এটা 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 অর্থাৎ ক, চ, ট, ত, প, তারপরে খ, ছ, ঠ, থ, ফ, এই 10টা ধ্বনিকে একসঙ্গে আমরা বলবো অঘোষ ধ্বনি। কি ধ্বনি? অঘোষ ধ্বনি। অর্থাৎ ধ্বনিগুলো উচ্চারণের সময় বাকযন্ত্রের ঘোষার ভিত্তিতে, অর্থাৎ ঘোষা লাগে, বাকযন্ত্রের একটি বাকযন্ত্রের সঙ্গে আরেকটি বাকযন্ত্রের ঘোষা লেগে যে ধ্বনিগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় ঘোষ ধ্বনি, আর যেগুলো ঘোষা না লাগে সেগুলোকে বলা হয় অঘোষ ধ্বনি। অর্থাৎ এই দুটোকে বলা হবে অঘোষ ধ্বনি, আর এই গ থেকে এই 5টা আর এই ঘয়ের এই 5টা এগুলোকে বলা হবে ঘোষ ধ্বনি। তাহলে চেনা যাবে ঘোষ ধ্বনি কোনগুলো, অঘোষ ধ্বনি কোনগুলো? Yes, sir. Yes, sir. হ্যাঁ, এরপরে আরো একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে অল্প প্রাণ এবং মহাপ্রাণ। ধ্বনি উৎপন্নের সময় ফুসফুস তাড়িত বাতাস চাপের আধিক্যের উপর ভিত্তি করে ধ্বনিগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অল্প প্রাণ, একটা হচ্ছে মহাপ্রাণ। অল্প প্রাণ বলতে অল্প বাতাস বের হবে, আর মহাপ্রাণ বলতে অনেক বাতাস বের হবে। এটা জানার সবচেয়ে একটা সহজ উপায় হচ্ছে যে বর্গের 1 নম্বর এবং 3 নম্বর, এই যে 1 এবং 3 এই দুটো হচ্ছে অল্প প্রাণ, অল্প প্রাণ। আর 2 এবং 4, আচ্ছা, তো আমরা কথা বলছিলাম অল্প প্রাণ এবং মহাপ্রাণ নিয়ে। বিদ্যুতের ব্যাপক আমাকে আজকে সাপোর্ট দিচ্ছে, পরপর 3 বার বিদ্যুৎ গেল আসলো, তোমাদের সঙ্গে আমার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এই জন্য বারবার। এখন বলো তো শোনা যাচ্ছে আমাকে স্পষ্ট করে? Yes, sir. ওকে, ওকে, তাহলে অল্প প্রাণ এবং মহাপ্রাণ শিখলাম। 1 নম্বর 3 নম্বর হচ্ছে অল্প প্রাণ, 2 নম্বর এবং 4 নম্বর হচ্ছে মহাপ্রাণ। যদিও বোর্ডের লেখা অনেক ঘিজিমিজি, কিন্তু বোঝানো সম্ভব হচ্ছে এবং তোমাদেরকেও বোঝা সম্ভব হবে। তো এখন এখান থেকে আমরা এই ছকটা থেকে শিখলাম যে ধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী নাম শিখলাম, কোনটা ঘোষ অঘোষ শিখলাম এবং কোনটা অল্প প্রাণ মহাপ্রাণ শিখলাম। এই শিখাতে বলো তো কারো কোনো প্রবলেম আছে? No, sir. আমি যদি প্রশ্ন করি মিশে দিয়ে সবাই কি পারবো? Yes, sir. ইয়েস স্যার। দেখি বলো, একজন বলো। থ, থ উচ্চারণের স্থান অনুযায়ী থ এর নাম কি? থ ধ্বনির নাম কি? দন্ত ধ্বনি। হ্যাঁ, দন্ত দন্ত ধ্বনি। ধ্বনি। এটা অল্প প্রাণ না মহাপ্রাণ? এটা হচ্ছে মহাপ্রাণ। 1 নাম্বার দন্ত ধ্বনি। অল্প প্রাণ না মহাপ্রাণ? মহাপ্রাণ। 2 নম্বরটা কি হয়? মহাপ্রাণ। এই 2 নম্বরটা মহাপ্রাণ, অল্প প্রাণ হচ্ছে তাই তো বলছি মহাপ্রাণ। ও আচ্ছা, মহাপ্রাণ। মহাপ্রাণ মানে এর অনেক প্রাণ আছে। হ্যাঁ, মহাপ্রাণ। এরপরে বলো তো এটা ঘোষ না অঘোষ? অঘোষ। 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 অঘোষ, গুড। তাহলে তোমরা চিনে নিয়েছো, এই ছক আমার আঁকানো সার্থক। তোমরা বাসায় অনেক সুন্দর করে পড়েছো, এর আগে বোঝাই গেছে। তারপরে তোমরা হচ্ছে ফার্স্ট ক্লাস মানের স্টুডেন্ট, তো তোমরা তো পারবে অবশ্যই। এরপরে আমরা আজকে আলোচনা করি বর্ণের উচ্চারণ স্থান গেল, এবার বর্ণের উচ্চারণ প্রকৃতি। হ্যাঁ, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। উচ্চারণ প্রকৃতি, বর্ণের উচ্চারণ প্রকৃতিতে আমরা দেখেছি যে প্রতিটি স্বরবর্ণগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটি হচ্ছে 2 ভাগ। স্বাভাবিক, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে অস্বাভাবিক মানে সংবৃত। ঠিক আছে? হ্যাঁ, স্বাভাবিক এবং সংবৃত, বয়রিত। ঠিক আছে? তো কখন স্বাভাবিক হয় কখন
সংবৃত হয়, এই জিনিসটা আমাদের খুব জানা দরকার। যেমন আমরা অধ্বনির লিখিত রূপ পাবো দুইটি, অধ্বনি, তাই না? একটি হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে সংবৃত। যেমন আমি একটা উদাহরণ দিই, দেখো অজ, অকাজ, অকার বর্গে অকাজ, অকাল, ঠিক আছে, তিনটা ওয়ার্ড লিখলাম। এবং আরো কিছু ওয়ার্ড লিখি, অতি, তারপরে অভিধান, আচ্ছা আর দরকার নেই, পাঁচটা ওয়ার্ড লিখেছি। দেখো তো আমরা উচ্চারণ করি একটু। অজ, অ বর্গীয় জ, অ বর্গীয় জ, অকাজ, অ কাজ, অকাল, অকাল। এটার উচ্চারণ কি? অতি আমরা বলি। আমরা কি এটা কি বলি? অতি, অতি বলছি নাকি অতি বলছি, কোনটা বলো? অতি। অতি, এটা বলতেছি অতি। অজ, এটা বলছি অতি। তাহলে এখানকার উচ্চারণ অ বজায় থাকছে, কিন্তু এই অতীতে দেখো অ এর উচ্চারণ হয়ে যাচ্ছে ও এর মতন, ও তয়সী, অতি। অভিধানে উচ্চারণ হয়ে যাচ্ছে ও ভি ধয়াকা দন্তন্য। দেখো আমরা এটা তাহলে বলতে পারতাম অভিধান, অভিধান বলতাম না, কি বলি আমরা? অভিধান বলছি। না। কিন্তু এখানে দেখো অকাজ, এটা কখনো বলি নাকি ও কাজ? এটা কি বলি? ও কাজ বলি? কি বলি? অকাজ বলি, তাই না? অকাজ বলছি। সুতরাং আমরা দেখতেছি যে এক জায়গায় অ এর উচ্চারণ অ এর মতোই হচ্ছে, আর এক জায়গায় অ এর উচ্চারণ ও এর মতো হচ্ছে। তাহলে বোঝা গেছে যেখানে অ এর উচ্চারণ অ এর মতন হবে সেটা হচ্ছে স্বাভাবিক, আর যেখানে অ এর উচ্চারণ ও এর মতো হবে সেটা হচ্ছে সংবৃত। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। এইরকম ভাবে অ তেও হবে, আ তে হবে, এ তে হবে। যেমন আমরা একটা উদাহরণ আ এ দি, আকাশ, 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 কো এটা মিশে দিই। দেখো আকাশ, হ্যাঁ, আকাশ একটা শব্দ লিখলাম, তারপরে আম একটা শব্দ লিখি, আম, দুটো শব্দ লিখেছি। তারপরে আমরা আর একটা শব্দ লিখি বিখ্যাত, বিখ্যাত, তারপরে জ্ঞান। দেখো দুটো শব্দ লিখলাম। আকাশ আমরা উচ্চারণ করছি আকাশ, আম, আম, কিন্তু এটা দেখো বিখ্যাত বলি না, বিখ্যাত। এটা গান বলি না, জ্ঞান বলি, জ্ঞান। তাহলে এখানেও কিন্তু একটা উচ্চারণ আয়ের উচ্চারণ আয়ের মতোই হচ্ছে, আর আরেকটা এই যে আকার আয়ের উচ্চারণ আয়ের মতো হচ্ছে না, অন্য ধ্বনির মতন হয়ে যাচ্ছে। সুতরাং যেখানে আয়ের উচ্চারণ আয়ের মতো সেটা হচ্ছে স্বাভাবিক, যেখানে আয়ের উচ্চারণ অন্য রকমের হবে আ ছাড়া, সেখানে সেটা হয়ে যাবে সংবৃত। বোঝা গেছে? যেমন আমরা এতে দেখেছি, এতে যেমন একটি অথবা এক। আমরা এটাও দেখো একটু, এই জায়গাতে এর উচ্চারণ, এর উচ্চারণে একটি লিখে কট আসে একটি, আর একটা লিখি এক। দেখো আমরা উচ্চারণ করছি একটি, এ কট আসে একটি, এ সমান হচ্ছে এই কার বা এ আমরা পাচ্ছি। এটাকে আমরা উচ্চারণ করি এক, এক বলি আমরা না, এক। আমরা এক বলি, স্বরের জফলা আকার ক, এক। তাহলে এখানে এর উচ্চারণ জফল আকার, মানে একটা মৌলিক স্বরধ্বনিতে যেটা আমরা পেলাম, আর এখানে এর উচ্চারণ এই কার বা এর মতোই থাকতেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই এ হচ্ছে স্বাভাবিক আর এই এক হচ্ছে সংবৃত। এখানে কি কোনো দ্বিমত আছে কারো? না স্যার। আচ্ছা, তাহলে মনে রাখবা যে কোনো ধ্বনির যদি ওই ধ্বনিটার মতোই উচ্চারণ হয়, মনে রাখবা সেটা হচ্ছে স্বাভাবিক। আর যদি ওই ধ্বনি ছাড়া অন্য যে কোনো রকম উচ্চারণ হয় তাহলে সেটা হয়ে যাবে সংবৃত। ওকে, এটা মনে রাখবা। আরেকটা স্বাভাবিক সংবৃত শেষ, কিন্তু এই যে এই ধ্বনি আছে, এই ধ্বনি, এটা কি লিখলাম? ধরতে পারছ না আমার লেখা? কি লিখলাম? ও। হ্যাঁ, শব্দের মধ্যে ও এর উচ্চারণ সবসময় 19 স্বর। হ্যাঁ, এটা যোগ দি অথবা দি, এটা আবার 1900। এদের উচ্চারণ সবসময় শব্দের মধ্যে অং এর মতো হবে, অং। এই আল্লাহ, আমি হারিয়ে গেলাম। হ্যাঁ, তাহলে ও এবং 1900 এর উচ্চারণ শব্দের মধ্যে কি রকম হয় প্রশ্ন থাকে, অং এর মতন হবে। যেমন ব্যাং, হ্যাঁ, তারপরে বঙ্কিম, ঠিক আছে, বাঙালি,
এই যে অং এর মতন উচ্চারণ হচ্ছে, বাঙালি, আমরা বাঙালি বলি। এরপর আরো একটা দেখেছি, এই যে এটা, এর উচ্চারণ কিন্তু 3 রকমের হয়, এটা একটু মনে রাখবা। শুধু এইটুকুই মনে রাখলে হবে যে অন্যদের যেমন 2টা, এর হচ্ছে 3টা। একটা এই যুক্ত বর্ণে একটা পাবো, স্বতন্ত্রভাবে পাবো, আর অন্যরকম একটা পাবো। এই 3 রকমের উচ্চারণ হবে। তোমাদের মূলত এই অংশ থেকে এর বইয়ের যদি থাকে দেখো, এই যেটুকু আমরা আলোচনা করি তার নিচের অংশে কিছু বানান রয়েছে। হ্যাঁ, তালব্য শ, দন্তস্ব শ, মূর্ধন্য ষ এর কিছু বানান রয়েছে। এই বানানগুলো খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বানান দিয়ে বলবে আর উচ্চারিত বানান কোনটি, উচ্চারিত রূপ কি। হ্যাঁ, যেমন দেখো একটা উদাহরণ তোমাদের এখানে দিয়ে রাখছে, যেমন শক্তি, বলবে যে শক্তি শব্দের সঠিক উচ্চারণ বানানটা কি, এটাই থাকবে। তখন আমরা এটা তো বলতেছি শক্তি, আমরা এটা লিখেছি যখন এটা হচ্ছে বর্ণের মাধ্যমে লিখেছি, কিন্তু ধ্বনিগত উচ্চারণ রূপ কি হবে, হবে এইরকম, তালব্য শ এ ঔকার, কয়ে হসন্ত, তয় রস্বই, শক্তি। এটা বানান করে আমরা লিখেছি, অর্থাৎ এটা হচ্ছে বর্ণ। আর এটা আমরা ধ্বনির মাধ্যমে আমরা পড়তেছি, যেহেতু ধ্বনি এবং বর্ণ, তাহলে এই শক্তির বানান হবে শক্তি। এইরকম প্রশ্ন কিন্তু তোমাদের এসেছে পরীক্ষায় বারবারই, ঠিক আছে? এইটা একটা প্রশ্ন। আর একটা জিনিস আমরা আজকে এই অধ্যায় থেকে শিখবো, জফলা এবং বফলার ব্যবহার, মফলা এবং বফলার ব্যবহার। এই যে মফলা, এখান থেকে প্রশ্ন আসেই। মফলা থেকে 3টা জিনিস আমরা শিখবো। কয়টা জিনিস? 3টা। মফলা তো একটা শব্দ, কখনো শব্দের মাঝে থাকতে পারে, কখনো শব্দের শেষে থাকতে পারে। হ্যাঁ, তাহলে উচ্চারণ হয় কিরকম, যদি কোনো মফলা শব্দের প্রথমে থাকে তাহলে ওই বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে। একটা মনে রাখবা, যদি শব্দের প্রথমে থাকে, হ্যাঁ, প্রথমে থাকলে একটু ঝোঁক পড়বে। এরকম একটা প্রশ্ন তোমাদের এসেছিল যে মফলা কোন শব্দের প্রথমে মফলা থাকলে মফলার উচ্চারণ কিরকম হয়, তাহলে লিখতে হবে কিছুটা ঝোঁক পড়ে, কিছুটা ঝোঁক পড়ে। আর যদি শেষে থাকে বা মধ্যে থাকে, শেষে বা মধ্যে থাকলে দ্বিত্ব হবে, শেষে বা মধ্যে দ্বিত্ব হবে, মানে দ্বিত্ব মানে 2 বার উচ্চারণ হবে, ঠিক আছে? 2 বার উচ্চারণ হবে। যদি কোনো মফলা শব্দের প্রথমে থাকে তাহলে ঝোঁক পড়বে, আর যদি শেষে বা মধ্যে থাকে তাহলে দ্বিত্ব হবে। আর যদি গ, ও, ট, ন, ব, ল ইত্যাদির পরে মফলা যুক্ত হয় তাহলে বজায় থাকবে। যেমন এই যে দেখো, এগুলোর সঙ্গে গ, তারপরে হচ্ছে ও, ট, মূর্ধন্য ন, হ্যাঁ, এবং আরো একটা আছে ল। এইগুলোর সঙ্গে যদি কোনো মফলা যুক্ত হয় তাহলে জানবা যে মূর্ধন্য লিখেননি, মূর্ধন্য লিখিনি, আচ্ছা এখানে লিখে দিই, যুক্ত হয় তাহলে বজায় থাকবে, মফলার উচ্চারণ বজায় থাকবে। এই 3টা জিনিস জানলেই হবে। যদি মফলা শব্দের প্রথমে থাকে তাহলে ঝোঁক পড়বে, শেষে বা মধ্যে থাকলে দ্বিত্ব হবে, আর এই ধ্বনিগুলোর সঙ্গে যদি কোনো মফলা যুক্ত হয় তাহলে উচ্চারণ বজায় থাকবে। সেম ভাবে বফলাও, বফলাও একই রকম। সময় শেষ, অলরেডি ম্যাডাম এসে হাজির। তো বফলাটা একটু দেখে নিও, এইটুকু হলে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। তারপরেও এই অধ্যায়টা তোমরা বাসায় অনেক মনোযোগ সহকারে পড়বা। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবা, আমি সবগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি ভালো থাকবে এবং এই অধ্যায় থেকে হোমওয়ার্ক লিখে ফেলো। হোমওয়ার্ক হোমওয়ার্ক করার সময় একটা জিনিস ভাববা, তুমি যখন এই যে আমি একটা এসকিউ দিলাম, 15টা এসকিউ দিব, হ্যাঁ, এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 15টা এসকিউ কে কত গুরুত্বপূর্ণ বাছাই করতে পারে। হ্যাঁ, আমি যদি এই অধ্যায় থেকে একটা পরীক্ষা নিই 15টা এসকিউ এর, তাহলে অবশ্যই আমি গুরুত্বপূর্ণ গুলো দেবো। তো আমার মাথায় স্ক্যান করে তোমাদের মাথায় দিয়ে দিলাম, যদি তোমরা এখান থেকে কে কত সুন্দর করে তৈরি করতে পারো আমি এটাই দেখবো। সঠিক উত্তর তো সবাই দিবা, কিন্তু কে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করতে পারো এটাই হচ্ছে তোমাদের পরীক্ষা। আজকে 15টা এসকিউ নির্বাচন করবা এবং গ্রুপে পোস্ট করবা। তো আশা করি ভালো থাকবে, সেই পর্যন্ত